রানীক্ষেত বা রানীর স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 1859 মিটার উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্টের এই শৈল শহর রানীক্ষেত। নট অনলি দ্যাট, ইন্ডিয়ান আর্মি যে কুমায়ুন রেজিমেন্ট রয়েছে তার হেডকোয়ার্টার হচ্ছে এই রানীক্ষেত। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ, আর তোমরা দেখা শুরু করে দিয়েছো ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। মনোমুগ্ধকর পাইনের বন, মন চুরি করা স্নোক্যাপ মাউন্টেন, আর একটা হিমেল হাওয়ার পরশ আক্ষরিক অর্থেই যেন রানীক্ষেতকে করে তুলেছে কুইন্সল্যান্ড। পৌরাণিক কাহিনী অনুসারে বললে বা জনশ্রুতি যেটা আছে সেটা হচ্ছে রাজা সুধরদেব তার রানী পদ্মিনীর মন চুরি করেছিলেন এই জায়গাতেই। আর এই জায়গাটা রানী পদ্মিনীর এতটাই ভালো লাগে যে রাজা সুধরদেব এই জায়গাটা রানীর জন্য নিয়ে নেন এবং সেই থেকে এই জায়গার নাম পড়ে যায় রানীর ক্ষেত্র বা রানীর স্থান। তবে তোমরা যদি ভাবো যে এখানে এসে কোনো সুসজ্জিত রাজপ্রাসাদ দেখবে, সেটা কিন্তু হবে না, কারণ সেগুড়ে বালি, এখানে কোনো রাজপ্রাসাদ নেই। লোকশ্রুতি শোনা যায় গভীর জঙ্গলে নাকি মা দুর্গা ঝুলা ঝুলতে মানে হচ্ছে দোলনায় চড়তে ভালোবাসে। হ্যাঁ, রানীক্ষেতের সাইট সিনটা আমরা শুরু করছি ঝুলা দেবী মন্দিরের দর্শনের মাধ্যমে। ঝুলা দেবী অ্যাকচুয়ালি কিন্তু মা দুর্গার মন্দির। এই মন্দিরের পেছনে একটা অদ্ভুত গল্প আছে। এখানকার লোকশ্রুতি, গল্প বলা ভুল হবে, সে লোকশ্রুতি হচ্ছে যে এই অঞ্চলে প্রচুর দিন আগে, মানে যখন প্রথমে জনবসতি শুরু হয় তখন কিন্তু এই অঞ্চলে প্রচুর পরিমাণে বাঘ, ভাল্লুক বা হচ্ছে চিতা, এই সমস্ত কিছুর প্রচণ্ড উপদ্রব ছিল এবং যারা নাকি এখানকার লোকেরা পশু চড়াতে আসতো তারা প্রায়শই মানুষজন এবং তাদের গবাদি পশু কিন্তু মারা পড়তো সেই বাঘ বা ভাল্লুক বা হচ্ছে চিতার আক্রমণে। সেই রকম এমনই একজন রাখালের স্বপ্নে একদিন রাত্রে মা দুর্গা বলে এই অঞ্চলের মাটি খুঁড়তে, এবং মাটি খুঁড়ে মা দুর্গার মূর্তি পাওয়া যায় এবং সেই মূর্তিকেই কিন্তু এখানে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং পূজার্চনা করা হয়। অদ্ভুতভাবে তারপর থেকে কিন্তু সেই সমস্ত জঙ্গলি প্রাণীদের আক্রমণ এই অঞ্চলে কমে যায়। আর ঝুলাতে কেন, দোলনাতে কেন বিরাজমান, সেই রাখাল বালকের স্বপ্নে পরে আরেকদিন মা দুর্গা বলে যে আমি দোলনা চড়তে খুব ভালোবাসি, তোমরা আমাকে দোলনায় চড়ানোর ব্যবস্থা করো। তারপর থেকে মা দুর্গার মূর্তিটি কিন্তু অধিষ্ঠিত হয় দোলনার উপরে। চলো মা ঝুলা দেবী বা মা দুর্গার দর্শনটা করে ফেলি। মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে গেলে কিন্তু এই ঘন্টার উপস্থিতি চোখে পড়বে। সত্যি মানে একটা অদ্ভুত পরিবেশ। দেখো এখানে প্রচুর বিভিন্ন সাইজের ঘন্টা আছে। এগুলো হচ্ছে যখন যেটা আমরা মানসিক করে যাই সেটা পূর্ণ হয়ে গেলে ভক্তরা এখানে এসে মা ঝুলা দেবীকে এই ঘন্টা মাকে অর্পণ করে। ঝুলা দেবী মন্দিরে মা দুর্গার দর্শন করে চলে আসার পর মন্দিরের পাশ থেকেই আর একটা জায়গার রাস্তা আছে, এন্ট্রান্স রয়েছে, সেখান দিয়ে চলে এসো এই সাং সদাশিব মন্দিরকে দর্শন করতে, মানে ভোলে বাবার দর্শনটা একেবারে সেরে নাও। ঝুলা দেবী টেম্পল দেখার পর আমরা চলে গেলাম রানী ঝিল দেখতে। হ্যাঁ, রানী ঝিল আমাদের একটু ডিপ্রাইভ করলো, নাম রানী ঝিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই কিছু নেই, আর বোটিং ফোটিং এর অপশন আছে খুবই সামান্য। দেখে মনে হলো রানী ঝিল বলার থেকে নকরানী ঝিলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। রানী ঝিল দেখে আমরা এই মুহূর্তে এসে দাঁড়ালাম হচ্ছে মন কামেশ্বর টেম্পল বা মনোকামনা মন্দিরের সামনে। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে একদিকে মনোকামনা মন্দির রয়েছে আর আমার ডান দিকে রয়েছে গুরুদ্বারা সাহিব, মানে হচ্ছে যারা শিখ ধর্মাবলম্বী তারা এইখানে তাদের উপাসনা কক্ষ। চলো মনোকামনা মন্দিরটা একবার দেখে নিই। গুরুদ্বারা সাহিবটা বন্ধ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। যেহেতু রানীক্ষেত
পুরো এন্টার অঞ্চলটা একটা ক্যান্টনমেন্ট রিজিয়ন, মানে হচ্ছে আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা টাউন। মনকামেশ্বর টেম্পল বা মনোকামনা মন্দিরটি উদ্বোধন করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল TN রায়না 27 অক্টোবর 1972 সালে। আর গুরদ্বারা সাহেবটি উদ্বোধন করেছিলেন ব্রিগেডিয়ার GS রাঠোর 13 এপ্রিল 2019 সালে। এই মনোকামেশ্বর মন্দির মূলত হচ্ছে মা কালীর মন্দির। এছাড়া ভিতরে রয়েছেন রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তারপরে গণেশজির মূর্তি রয়েছে, মহাদেবের মূর্তি রয়েছে, রাম সীতার মূর্তি রয়েছে, আর নবগ্রহ ঠাকুরের মূর্তি রয়েছে। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে গেলে আর্মির যিনি জওয়ান ছিলেন, আর্মির অফিসিয়াল, তিনি কিন্তু আমাদেরকে সিঙ্গার করলেন এবং প্রসাদও দিলেন। সত্যি মনটা খুব ভালো লাগলো। আর ভেতরে কয়েক জায়গাতে মানে রিকোয়েস্ট করে আমরা একটু ছবি বা ভিডিও তুলেছিলাম, তবে একটা জিনিস মিস আউট হয়ে গেল, যে একই ফ্রেমের ভেতরে কিন্তু হিন্দু দেবদেবীর সঙ্গে, মানে আমাদের যারা সনাতন ধর্মের দেবদেবী আছেন তাদের সঙ্গে আল্লাহ, যীশু খ্রিস্ট এবং গুরু নানক সবাইকেই পুজো করা হয়। এটা কিন্তু ভারতবর্ষের প্রকৃত চিত্রটাকেই তুলে ধরে। দ্যাট ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি। মনকামেশ্বর টেম্পল দেখার পর এখন আমরা চলে এসেছি রানীক্ষেতে কুমায়ুন রেজিমেন্টের আর্মি মিউজিয়াম দেখার জন্য। চলো আর্মি মিউজিয়ামটা দেখে নিই, আর এখানে টিকিট চার্জ কি আছে, কি কি বার খোলা থাকছে বা টাইমিং সবকিছু তোমাদেরকে বলছি। কুমায়ুন রেজিমেন্টের যারা সমস্ত বীর সৈনিকরা আছে তাদের সমস্ত বিজয় গাথা এবং যুদ্ধের ইতিহাস নিয়েই গড়ে তোলা হয়েছে এই রানীক্ষেতের কুমায়ুন রেজিমেন্টের মিউজিয়াম। রানীক্ষেতের এইখানে কুমায়ুন রেজিমেন্টের হেড অফিস এই কারণেই বলা হয়, কারণ 1811 থেকে 1820 সালের মধ্যে ব্রিটিশ লেফটেন্যান্ট স্যার হেনরি রাসেল এখানকার স্থানীয়দেরকে নিয়েই গঠন করা হচ্ছে কুমায়ুন রেজিমেন্ট। এই রানীক্ষেত কিন্তু প্রথম থেকে ভারতের মধ্যে ছিল না। প্রথমে রানীক্ষেত ছিল হচ্ছে নেপালের রাজাদের অধীন। সেই নেপালের রাজাদের কাছ থেকে ব্রিটিশ আর্মি আর লোকাল যারা আছেন সেই লোকালদের সহায়তায় 1816 সালের শেষের দিকে মুক্ত করা হয় এবং ভারতের অন্তর্ভুক্ত করা হয়। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই প্রথমে ডান দিকে যে দুটো তোমরা কামান দেখতে পারবে, এই কামানগুলো কিন্তু তুর্কি আর্মিদের কাছ থেকে ভারতীয় আর্মিরা দখল করেছিল। সেটা হচ্ছে 19 ডিসেম্বর 1819 সালে। মিউজিয়ামের টাইমিং যদি আমি বলি, তাহলে গরমকালে সকালবেলায় 8টা থেকে 1:30 পর্যন্ত খোলা থাকে, আর সন্ধ্যাবেলায় 3টে থেকে 5টা পর্যন্ত। আর শীতকালে যেটা খোলা থাকছে সেটা হচ্ছে 8:30 থেকে 1:30 পর্যন্ত সকালে, আর বিকেলবেলায় 3টে থেকে 5টা পর্যন্ত। আর রবিবার দিন কিন্তু একটা টাইমেই খোলা হয়, সেটা হচ্ছে 8:30 থেকে 12:30 পর্যন্ত। মিউজিয়ামের ভেতরটা একেবারে অদ্ভুত সুন্দর। কুমায়ুন রেজিমেন্টের মূল স্লোগান যেটা, সেটা হচ্ছে পরাক্রমা বিজয়াতে। অদ্ভুত সুন্দর তাদের কুমায়ুন রেজিমেন্টের কি তারা করেছিল, মানে হচ্ছে 1971 সালে, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, বা স্বাধীনতার আগে ইংরেজদের সঙ্গে ইঙ্গো ফরাসি যুদ্ধ, বা হচ্ছে মানে শ্রীলঙ্কায় শান্তি সেনা পাঠানো, কার্গিল বিজয়, সেই কার্গিল যুদ্ধের সময় তো তাদের যে অনবদ্য এবং অনস্বীকার্য যে অবদান, তার নিদর্শনও কিন্তু এই মিউজিয়ামের ভেতরে রয়েছে। আর মিউজিয়ামের ভেতরে ঢুকতেই প্রথমে হচ্ছে বিভিন্ন অফিসিয়াররা পরমবীর চক্র, অশোক চক্র, কর্মবীর চক্র, তাদের ছবি, তাদের সেই সমস্ত মেডেলে সমস্ত কিছু রয়েছে। আর রয়েছে বিভিন্ন ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, তাদের ছবি, তাদের ব্যবহৃত জিনিস, TN রায়নার ড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দরভাবে প্রিজার্ভ করা রয়েছে। রানীক্ষেতে আসলে অবশ্যই আমি রেকমেন্ড করব, একটা মুহূর্তের জন্য বা একটু সময় আমাদের ভারতীয় সেনাকে তোমরা দাও এবং এখানে উদ্বুদ্ধ করো নিজেদেরকে এবং সহযোগিতা করো সমস্ত ভারতীয় সেনাদের সেই সমস্ত আত্মত্যাগ বা বলিদানের ইতিহাসকে। মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট কিন্তু 30 টাকা করে পার হেড দিতে হচ্ছে। বাচ্চা বুড়ো সবারই ক্ষেত্রে একই, এবং এটা QR কোড দিয়ে ভেতরে পেমেন্ট করতে হয়। এখানে ভেতরে ঢোকার সঙ্গে QR কোডের ID আমাদের নিয়ে নিল এবং নাম
যার অ্যাকাউন্ট থেকে গেছে, কজন এসে সেটা নোট ডাউন করে তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হলো। আর ভিতরে একদম ভেতরে গেলে একটা সোনার পিস্তল তোমরা দেখতে পারবে, কভার করে রাখা রয়েছে। আর মিউজিয়ামের ভেতরে এলটিটিইদের পতাকা রয়েছে, পাকিস্তানের পতাকা, বাংলাদেশের পতাকা রয়েছে, মানে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তাদের যে সমস্ত তারা অ্যাকোয়ার্ড করেছিল সেই সমস্ত পূর্ব পাকিস্তানের টাকার কিছু ছবি আছে, ভুটানের টাকার ছবি রয়েছে, জাপানের টাকা রয়েছে। আর আরো যে সমস্ত রয়েছে সেখানে হচ্ছে এলটিটিদের কাছ থেকে নেওয়া একটা বোট যেটা উদ্ধার করে, সেই বোটটা রয়েছে। এবং নট অনলি দ্যাট, আন্দামান নিকোবরে যখন ইন্ডিয়ান নেভির সঙ্গে কুমায়ুন রেজিমেন্টরা জয়েন্ট ভেঞ্চারে গেছিল, তাদেরকে সম্মানসূচক দুটো বড় বড় কচ্ছপের উপরে আন্দামান নিকোবরের ম্যাপ এঁকে তাদেরকে প্রদান করা হয়েছিল, সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা রয়েছে। একদম লাস্টে বেরোনোর সময় কুমায়ুন রেজিমেন্টের সমস্ত যারা রয়েছেন অফিসার, তাদের সাথে রাষ্ট্রপতিদের ছবিও রাখা রয়েছে। সেখানে আমাদের রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রতিভা দেবী সিং পাটিল থেকে শুরু করে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরও ছবি এখানে তোমরা দেখতে পারবে। হুমায়ুন রেজিমেন্টের মিউজিয়াম দেখে আমরা এখন এসেছি দুর্গা কালী মন্দির, মা কালী দুর্গা মন্দির দেখার জন্য। এখানটা আসতে গেলে এক্স্যাক্টলি তোমাদেরকে যেখানটা গল্ফ গ্রাউন্ডটা আছে সেই গল্ফ গ্রাউন্ড থেকে 200 মিটার ওপরে উঠে আসতে হবে। উপরের দিকে আসলেই হচ্ছে এই মা কালী দুর্গা মন্দির। বেশ কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এরকম পাথুরে বাঁধানো সিঁড়ি দিয়ে যেতে হবে হচ্ছে মা কালী দুর্গা দর্শন করতে। আর সত্যি কথা দেখো, সকাল থেকে 3টে মন্দির দেখে নিলাম। এই জন্য হয়তো উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়। প্রতিটা ছত্রে ছত্রে বিভিন্ন দেবদেবীর মন্দির, মূর্তি এখানে রয়েইছে। চলো মা কালী আর মা দুর্গার দর্শনটা করেই আসি। ভেতরে মূলত হচ্ছে কালী মাতার মন্দির আছে, শিব ঠাকুর আছে, দুর্গা ঠাকুর রয়েছে। ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর সব থেকে ভালো লাগলো এখানে বাংলাতেও লেখা রয়েছে, ছবি তোলা বারণ আছে। তার মানে বোঝাই যাচ্ছে, মানে প্রথমে হিন্দি রয়েছে, তারপর ইংরেজি রয়েছে, তারপর বাংলা। মানে বাঙালি, মানে কি বলবো, বাঙালি আমরা হচ্ছে ভ্রমণ পিপাসু, সেই জন্য কিন্তু বিশেষভাবে বাংলাতে লেখা রয়েছে। আর ভেতরে যেটুকু শুনলাম যে এখান থেকে এই মন্দির রক্ষণাবেক্ষণ বা সমস্ত কিছুর জন্য সরকার কোনো রকমের সহায়তা করে না। এই আমার আপনার মতন যে সমস্ত লোকেরা আসছেন এখানে পুজো দিতে, তারা যেটুকু যা পুজো দেন সেটা দিয়ে হচ্ছে পূজা সামগ্রী এবং চালানোর জন্য কিছু অনুদান দেওয়া হয়, তাই দিয়ে এই আশ্রম চলে। সব শেষে আসলাম রানীক্ষেতের গল্ফ গ্রাউন্ড দেখতে বা গল্ফ কোর্স দেখতে। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গল্ফ কোর্স। হ্যাঁ, এটা ঘেরা রয়েছে, এটা আর্মি কুমায়ুন রেজিমেন্টের আওতার মধ্যেই পড়ছে। এখানে গল্ফ খেলা থেকে শুরু করে তাদের ট্রেনিং সমস্ত কিছু কিন্তু হয় এই এরিয়াতেই। এই রাস্তার দুদিকেই কিন্তু গল্ফ কোর্সটা আছে। রাস্তার ডান দিক বাঁ দিক দুদিক মিলিয়েই রয়েছে। এদিকটা মূলত মানে ডান সাইডটা, আমি যেখানে দাঁড়িয়েছি তার ডান দিকটা মূলত হচ্ছে গল্ফ খেলার জন্য ব্যবহার করা হয়। আর বাঁ দিকে দেখো, এটা কুমায়ুন রেজিমেন্টের গল্ফ খেলা এবং তাদের নিজস্ব যে ট্রেনিং পারপাসে এই জায়গাটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। খুব সুন্দর পরিবেশ এই রানীক্ষেতের, খুব সুন্দর ছোট্টর ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন হিল স্টেশন। এই জন্য হয়তো ব্রিটিশ আমলে গরমকালে তাদের থাকার জন্য একটা অন্যতম প্রধান স্থান করে নিয়েছিল এই রানীক্ষেতকেই। এই হচ্ছে রানীক্ষেতের গল্প। রানীক্ষেতে এই সমস্তগুলো দেখার জিনিস আছে, একটা বেলার ভেতরেই কিন্তু কমপ্লিট করা যায়। সকাল থেকে উঠে টোটো করে ঘুরে নিলাম। এবার মধ্যপ্রদেশে খণ্ডযুদ্ধ। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গেছি রাস্তার মধ্যেখানে। এই পাশে দেখছো অনেকগুলো হোটেল রয়েছে। এইখানে আমরা এই হোটেলটাতে অর্ডার দিলাম 2টো আলু পরোটা আর 1 প্লেট ছোলে ভাটুরের সঙ্গে চা। ব্রেকফাস্ট করার পর আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন কৌশানীর উদ্দেশ্যে। আগামী পর্বে থাকছে তোমাদের জন্য কৌশানীর গল্প। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।